একদিন দক্ষিণ কোরিয়ার জিও আইল্যান্ডে হঠাৎ করেই একদল বিশাল এবং রহস্যময় পিঁপড়া সদৃশ দানবের আবির্ভাব ঘটে। তারা পুরো দ্বীপটি দখল করে নিজেদের বাসা বানিয়ে নেয়। এর জবাবে দক্ষিণ কোরিয়া সরকার জমিটি পুনরায় পাওয়ার জন্য অসংখ্য হান্টারদের সেখানে মোতায়েন করে। দ্বীপের একদল হান্টার পিঁপড়াদের তাদের বাসা থেকে বের করে এনে নির্মূল করার একটি পরিকল্পনা করে। কিন্তু শারীরিক এবং জাদুকরী উভয় উপায়েই আক্রমণ করার পরেও তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। হান্টাররা খুব দ্রুতই পরাস্ত হয়ে যায় এবং সেই দানবীয় প্রাণীদের শিকার হয়। যখন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়, ঠিক তখনই একজন হান্টার তাদের উদ্ধার করতে আসেন। তিনি দলনেতার ওপর আক্রমণকারী একটি লাল পিঁপড়াকে দ্রুত আঘাত করে দূরে সরিয়ে দেন এবং তাদের ক্ষত নিরাময়ের জন্য একটি হিলিং স্পেল ব্যবহার করেন। তার নাম ছিল বঙ্গু, যিনি একজন হিলিং মেজ। পিঁপড়ারা যখন আবার আক্রমণ শুরু করে, তখন বঙ্গুকে সাহায্য করতে তার আরও দুজন সঙ্গী সেখানে এসে পৌঁছায়। তারা অনায়াসেই সেই দানবদের পরাজিত করে, কারণ তারা ছিল সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক হান্টারদের অন্তর্ভুক্ত। লাল চুলের হান্টারের নাম ছিল ইউনহো এবং বাদামি চুলের হান্টারটির নাম ছিল ইউনসুক। এর পরপরই একটি বিশাল সাদা পিঁপড়া, যা সম্ভবত তাদের দলনেতা ছিল, সেখানে উপস্থিত হয়ে তাদের আক্রমণ করে, কিন্তু তারা সহজেই তাকেও পরাজিত করে। তবে তাদের এই জয় বেশি দিন স্থায়ী হয়নি, কারণ একই রকম পিঁপড়াদের আরেকটি বিশাল দল সেখানে হাজির হয়, যা তাদের পূর্ণ শক্তিতে যুদ্ধ করতে বাধ্য করে। ইউনহো তার রূপ পরিবর্তন করে একটি সুপার হিউম্যানে পরিণত হয় এবং ইউনসুক যুদ্ধে সাহায্য করার জন্য বজ্রপাতের বৃষ্টি বইলে দেয়। এদিকে দ্বীপের অন্য অংশে হান্টারদের আরেকটি দলও বিপুল সংখ্যক পিঁপড়ার মুখোমুখি হচ্ছিল। তাদের মধ্যে চই নামে একজন এস র্যাঙ্ক হান্টার ছিলেন, যিনি এক আঘাতেই তার সামনের লাল পিঁপড়াগুলোকে নিশ্চিহ্ন করে দেন। এই ঘটনাগুলো অনেক প্রশ্নের জন্ম দেয়। এই দানবগুলো কোথা থেকে এসেছে, কেন সরকার মুখোমুখি লড়াইয়ের জন্য হান্টারদের ওপর নির্ভর করছে এবং আধুনিক উন্নত অস্ত্র ব্যবহার করছে না? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। কয়েক দশক আগে বিশ্বজুড়ে হঠাৎ করে অন্য মহাবিশ্বের সাথে সংযোগকারী কিছু পোর্টাল বা গেট আবির্ভূত হয়েছিল। এই গেটগুলোর পেছনে ছিল এমন কিছু প্রাণী যাদের ওপর মানুষের প্রচলিত কোনো অস্ত্রই কাজ করত না। এই দানবদের পাশাপাশি মানুষের মধ্যেও বিশেষ ক্ষমতার অধিকারী কিছু ব্যক্তির জন্ম হয়, যারা হান্টার নামে পরিচিত। শরীরের ভেতরের জাদুকরী ক্ষমতার ওপর ভিত্তি করে হান্টারদের 6টি র্যাঙ্কে ভাগ করা হয়: এস, এ, বি, সি, ডি এবং ই। একবার ক্ষমতার জাগরণ বা অ্যাওয়েকেনিং হয়ে গেলে একজন ব্যক্তির র্যাঙ্ক চিরকালের জন্য নির্দিষ্ট হয়ে যায় এবং তার বাড়ানো যায় না। বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার সিওলে একদল নিম্ন র্যাঙ্কের হান্টার একটি ডানজন গেটের সামনে জড়ো হয়েছে। হান্টার হওয়া একটি লাভজনক পেশা হলেও সবার এই কাজের জন্য প্রয়োজনীয় জাদুকরী ক্ষমতা থাকে না। তাদের মধ্যে শরীরের নানা জায়গায় ক্ষতচিহ্ন থাকা একজন যুবক ছিল, যার নাম সাং জিন উ। সে আসার পর সবাই তাকে খুব উষ্ণভাবে স্বাগত জানায়। তবে তাদের এই সদয় আচরণের কারণ তার শক্তি ছিল না, বরং কারণটি ছিল এই যে ডানজন রেডে জিন উ থাকত, সেটিকে অত্যন্ত সহজ বলে গণ্য করা হতো। সে কুখ্যাতভাবে ইতিহাসের সবচেয়ে দুর্বল হান্টার হিসেবে পরিচিত ছিল। সে এতটাই দুর্বল ছিল যে একটি ই র্যাঙ্ক গেটে প্রবেশ করলেও তাকে হাসপাতালে ভর্তি হতে হতো। জুহি নামে একজন সহকর্মী হান্টার জিনুয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। অবশেষে ডানজনে অভিযান চালানোর সময় আসে। দলনেতা সাং চিউ অভিযানের নেতৃত্ব দেন। অন্যান্য হান্টারদের কাছে ভালো সরঞ্জাম থাকলেও জিন উ তার সামান্য জাদুকরী ক্ষমতার কারণে কেবল একটি সাধারণ ছুরি কিনতে পেরেছিল। তার আয় এতটাই কম ছিল যে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য তার ছিল না। হান্টাররা ডানজন থেকে সংগ্রহিত বিভিন্ন সম্পদ বিক্রি করে টাকা উপার্জন করে। শক্তিশালী দানবরা জাদুকরী পাথর ফেলে যায়, যা দিয়ে অস্ত্র এবং বর্ম তৈরি করা যায়। এর ফলে হান্টাররা আরও শক্তিশালী প্রাণীদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এছাড়াও ডানজন থেকে সংগ্রহ করা ম্যানা স্টোনগুলোকে সরকার একটি নিখুঁত সবুজ জ্বালানি বা গ্রিন এনার্জি উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এগুলো জলবিদ্যুৎ, বায়ু বা ভূতাপীয় শক্তির চেয়েও বেশি সাশ্রয়ী এবং থার্মোবিদ্যুৎ কেন্দ্রের মতো পরিবেশ দূষণ করে না। ফলস্বরূপ সমাজে হান্টাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
একটি গবলিনকে সফলভাবে পরাজিত করে এবং একটি জাদুকরী পাথর সংগ্রহ করার পর জিনুয়ের মনে একটি কৃতিত্বের অনুভূতি জাগে। তবে তার অসাবধানতার কারণে আরেকটি গবলিন তাকে আক্রমণ করে এবং গুরুতরভাবে আহত করে। আরও খারাপ বিষয় হলো, যে ছুরিটি কিনতে সে তার সমস্ত টাকা খরচ করেছিল সেটিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সৌভাগ্যবশত একজন বয়স্ক হান্টার তাকে বাঁচাতে এগিয়ে আসেন এবং জুহি দ্রুত তার ক্ষত নিরাময় করে দেয়। যখন তার জ্ঞান ফেরে তখন দলনেতারা ইতিমধ্যেই ডানজনের বসকে পরাজিত করেছে। হতাশ জুহি তার এই অসাবধানতার জন্য তাকে বকাঝকা করে এবং সতর্ক করে দেয় যে এভাবে চলতে থাকলে সে একদিন ডানজানেই প্রাণ হারাবে। দলটি যখন লুটপাট করা সম্পদ সংগ্রহ করছিল তখন একজন একটি রহস্যময় সুড়ঙ্গ পথ আবিষ্কার করে। এটি দেখে বোঝা যাচ্ছিল যে এটি হয়তো একটি 2 তলা বিশিষ্ট ডানজন। হান্টার অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পরবর্তী নির্দেশনার জন্য তাদের ফিরে গিয়ে এই বিষয়টি রিপোর্ট করার কথা ছিল, তবে দলের কিছু সদস্য এটিকে আরও বড় পুরস্কার পাওয়ার সুযোগ হিসেবে দেখছিল এবং তারা ফিরে যেতে রাজি ছিল না। তারা সিদ্ধান্ত নেয় যে ভেতরে যাবে না ফিরে যাবে তা নিয়ে একটি ভোট নেওয়া হবে। সবার বিস্ময় জাগিয়ে ভোটের ফলাফল টাই হয়ে যায়, যার ফলে জিন-উ এর ভোটটি হয়ে দাঁড়ায় চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও সে জানত যে সামনে এগিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক, তবুও হাসপাতালে তার একটি অসুস্থ মা এবং আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া একটি ছোট বোন ছিল। শেষ পর্যন্ত পরিবারের ভরণপোষণের দায়িত্ববোধ থেকে সে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে একটি জাদুকরী শক্তি মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট চলছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের পর যাদের ভালো ক্ষমতা দেখা যাচ্ছিল তাদের বিভিন্ন গিল্ড সঙ্গে সঙ্গে নিয়োগ দিয়ে দিচ্ছিল। উচ্চ র্যাঙ্কের ব্যক্তিরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছিল। অন্য এক জায়গায় রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। 2 চোর ভেবেছিল তারা পালিয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই তাদের সামনে একজন তরুণী এসে দাঁড়ায়। চোখের পলকে সে ব্যাগটি উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেয় এবং চোর দুটিকে আছাড় খাইয়ে মাটিতে ফেলে দেয়। এই নারী আর কেউ নন, তিনি ছিলেন চা হেইন, একজন এস র্যাঙ্ক হান্টার। তাদের প্রিয় আইডলকে চিনতে পেরে আশেপাশের মানুষ উত্তেজিত হয়ে ছবি তোলার জন্য ভিড় জমায়। লজ্জায় পড়ে সে দ্রুত একটি কাছের বিল্ডিংয়ের ছাদে লাফ দেয় এবং দৃষ্টির আড়ালে চলে যায়। ডানজনের ভেতরে ফিরে এসে জিন-উ জুহিকে রাজি করানোর জন্য কিছুটা অপরাধে ভুগছিল, কারণ জুহি আসতে দ্বিধাগ্রস্ত ছিল। সে ভয় পাচ্ছিল যে জুহি হয়তো তার ওপর রেগে আছে এবং তাকে ক্ষমা করবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে জুহি কেবল তার কাছে এই ভুলের ক্ষতিপূরণ হিসেবে রাতের খাবারের দাবি করে। অবশেষে দলটি দ্বিতীয় ডানজনের প্রবেশদ্বারে এসে পৌঁছায়। তারা এর আগে কখনো কোনো ডানজনের প্রবেশপথে এমন দরজা দেখেনি। বাতাসে একটি তীব্র বিপদের আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু পুরস্কারের লোভ তাদের বিচার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। চেয়ারম্যান গো গানহির পূর্ববর্তী সতর্কবার্তা যে ডানজনগুলো অনির্দিষ্ট এবং হান্টাররা এখানে জীবন বাজি রাখে জুয়া খেলে, সেটি উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশ করে। তারা প্রবেশ করার সাথে সাথে চারপাশের মশালগুলো জ্বলে ওঠে এবং বিশাল পাথরের মূর্তিগুলোকে আলোকিত করে। সেখানে কোনো দৃশ্যমান দানব ছিল না, কিন্তু একটি তীব্র অস্বস্তি যেন জেঁকে বসেছিল। তাদের পায়ের নিচে একটি ম্যাজিক সার্কেল ছিল এবং গ্রিম রিপারের মতো দেখতে একটি মূর্তির গায়ে প্রাচীন ভাষায় কিছু লেখা খোদাই করা ছিল। সেই লেখা অনুযায়ী জায়গাটির নাম ছিল কার্টেনন টেম্পল এবং সেখানে 3টি আদেশ লেখা ছিল: ঈশ্বরকে উপাসনা করো, ঈশ্বরের প্রশংসা করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যারা এই আদেশগুলো পালন করতে ব্যর্থ হবে তারা বেঁচে ফিরতে পারবে না। হঠাৎ করেই জুহি ভয়ে জিনুয়ের হাতা চেপে ধরে এবং দাবি করে যে সে মুকুট পরা বিশাল মূর্তিটির চোখ নড়তে দেখেছে। জিন-উ এটিকে তার কল্পনা বলে উড়িয়ে নেয়। ঠিক তখনই বিশাল দরজাগুলো শব্দ করে বন্ধ হয়ে যায় এবং তারা ভেতরে আটকা পড়ে। হান্টারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন হান্টার যে প্রথম থেকেই ভেতরে ঢোকার বিরোধিতা করছিল, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই দরজার প্রহরী মূর্তির কুড়ালের আঘাতে তার মাথা কেটে আলাদা হয়ে যায়। জিন-উ স্তব্ধ হয়ে যায়। একটি ডি র্যাঙ্ক গেটে এত শক্তিশালী দানব কিভাবে থাকতে পারে? জুহিয়ের সতর্কতার কথা মনে করে সে সবচেয়ে বড় মূর্তিটির দিকে তাকায়। সেটি আসলেই নড়াচড়া করছিল এবং তার দৃষ্টি ছিল সরাসরি জিন-উয়ের দিকে। অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হওয়া জিন-উয়ের সহজাত প্রবৃত্তি বিপদের সংকেত দিচ্ছিল। সে সবাইকে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ার জন্য সতর্ক করে। ঠিক তখনই সুপারম্যানের মতো দেখতে একটি মূর্তি তার চোখ থেকে 2টি লেজার রশ্মি নিক্ষেপ করে। সেই রশ্মি তার পথে সবকিছুতে পুড়িয়ে ছারখার করে দেয় এবং তাদের একজন সদস্যকে তৎক্ষণাৎ ছাইতে পরিণত করে।
সৌভাগ্যবশত জিন দ্রুত পদক্ষেপ নেয়। সে জুহিকে জড়িয়ে ধরে মাটিতে ঝুঁকে পড়ে এবং ঠিক সময়ে তাদের দুজনের প্রাণ বাঁচায়। তাদের সহকর্মীদের এমন ভয়াবহ মৃত্যু বাকি হান্টারদের চরম আতঙ্কের মধ্যে ফেলে দেয়। আর এভাবেই শেষ হয় সোলো লেভেলিংয়ের প্রথম পর্ব। রিক্যাপটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ভালোবাসা।